ইন অর্ডার বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, ওকে, let me share my screen again. In order questions. So what do I mean by in order questions? You see that this is an IELTS reading paragraph. এটা কিন্তু একটা IELTS reading এর paragraph. ঠিক আছে, এটা একটা essay, complete passage. So you see this passage, এখানে অনেক huge একটা passage. This is page 1, this is page 2, right? So these are 2 pages. 2 পেজের একটা essay এবং এর পরে আপনার question. আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন না? Everyone? জি স্যার দেখতে পাচ্ছি। Okay. So these are 2 different pages of one passage and then you have these questions. এখন ধরেন আপনার সেকেন্ড কোয়েশ্চেন, হ্যাঁ, এখন সেকেন্ড কোয়েশ্চেনের আনসার আপনার একদম লাস্টেও থাকতে পারে, একদম ফার্স্টেও থাকতে পারে। সো দিস মেক্স দ্য কোয়েশ্চেন ভেরি ডিফিকাল্ট, রাইট? এরকম হলে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আপনি পুরোটা পড়তেই থাকবেন লাস্ট পর্যন্ত আনসার নেই। ব্যাপারটা আসলে এরকম না। এই যে ইন অর্ডার কোয়েশ্চেন যেগুলো আমি বললাম, ইন অর্ডার কোয়েশ্চেন, ঠিক আছে, ইন অর্ডার কোয়েশ্চেন মানে আমাদের লিস্টে যে ইন অর্ডার যে কোয়েশ্চেন্স এর লিস্টটা আছে, ওই কোয়েশ্চেনগুলো সবসময় সিরিয়াল মেনটেন করবে। সিরিয়াল মানে কি মেনটেন করবে? ফর এক্সাম্পল, লেটস সে নাম্বার 2 এর আনসার, কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার আপনি পেলেন right here in the third paragraph of this passage. In the third paragraph, let's say you find the answer here, right? When it comes to humans, chronobiologists are interested in what is known as the circadian rhythm. So let's say you find your answer in this paragraph. আপনি যদি এখানে কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার পেয়ে থাকেন, তাহলে ইন অর্ডার কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার ইদার এখানে অথবা এই প্যারাগ্রাফে। বুঝতে পারছেন? জি স্যার। মানে আপনি যদি কাইন্ডলি আরেকবার একটু বলবেন? হ্যাঁ, মানে আবার একটু বলবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন কোয়েশ্চেন, ইন অর্ডার কোয়েশ্চেন গুলোর আনসার সিরিয়ালি থাকে। যেমন ধরেন আপনি হয়তো কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার ধরেন খুঁজে পান না, আপনি ব্রাউজ করতে করতে আপনি কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার খুঁজে পেলেন হচ্ছে এখানে, এই যে নলেজ অফ ক্রোনোবায়োলজিক্যাল প্যাটার্নস, এটা দেখা যাচ্ছে না প্যাসেজটা? আমি হাইলাইট করলে কি হাইলাইটটা দেখা যায় নাকি দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ দেখা যায় ভাইয়া, যদি আরেকটু জুম করে নিতেন। আচ্ছা, না আমার লেখাটা পড়তে হচ্ছে না এখন। ওয়েট ওয়েট ওয়েট, বুঝতে পারছি। ওয়্যার ইজ, এই যে ধরেন আপনার এই প্যারাগ্রাফে আনসারটা আছে, কয় নাম্বার কোয়েশ্চেনের আনসার বললাম? কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার এই প্যারাগ্রাফে আছে। যদি কোয়েশ্চেন নাম্বার 3 এর প্যারাগ্রাফ আনসার যদি এই প্যারাগ্রাফে থাকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আর 1 3 এর আগে, রাইট? ইন এ নিউমেরিক অর্ডার, ঠিক আছে, নিউমেরিক অর্ডারে 1 2 দেন 3, তো 3 এর আনসারটা আপনি এখানে পেয়ে থাকেন, 1 2 এর উপরে কোথাও আছে, সামওয়্যার হিয়ার, মানে শুরু থেকে এর আগ পর্যন্ত, মানে এই প্যারাগ্রাফের আগ পর্যন্ত কোন একটা জায়গায় আছে, তারপর 4 5 এর নিচে কোথাও আছে। বোঝা গেছে? দিস আর ইন অর্ডার। বুঝতে পারছি। মানে 1 থেকে 5 পর্যন্ত যে আনসার গুলো আপনার কাছে আসবে, এগুলো আসবে কি সিরিয়ালি, একটার পর একটা আসবে, এলোমেলো হয়ে আসবে না। এগুলোকে বলে ইন অর্ডার কোয়েশ্চেনস। এখন বোঝা গেছে? জি স্যার, আমি ক্লিয়ার। বুঝতে পারছি। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে যে আমি নোটগুলো দিয়ে দিলাম, মানে লিস্টটা দিয়ে দিলাম, ইন অর্ডারের একটা লিস্ট সেপারেট এন্ড নট ইন অর্ডারের একটা সেপারেট লিস্ট, রাইট? এখন আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হবে না যেটা ইন অর্ডার কোয়েশ্চেন। যেমন দেখেন এখানে কোথাও কিন্তু লেখা নাই questions 1 to 7, do the following statements agree with the information given in reading passage 1? In box 1 to 7 on your answer sheet, write true, false or not given. আমরা কিন্তু বলা নাই যে এটা ইন অর্ডার নাকি নট ইন অর্ডার, বলা আছে? বলা নাই। তার মানে আপনাকে এটা বলে দেওয়া হবে না এক্সামে যেটা ইন অর্ডার এটা নট ইন অর্ডার। আপনার ওইটা ব্যাপারটা মুখস্থ থাকতে হবে, আপনার মাথায় থাকতে হবে যে এই কোয়েশ্চেন গুলো ইন অর্ডার, এই কোয়েশ্চেন গুলো নট ইন অর্ডার, এটা আপনাকে কিন্তু বলে দেওয়া হবে না। বুঝা গেছে? the question paper is স্যার ওটা কিভাবে বুঝে নেব? আপনাকে আমি লিস্ট দিলাম না? হ্যাঁ এটা ও মানে প্রশ্নের ক্যাটাগরি দেখে বুঝতে পারবো যে এটা ইন অর্ডারের মধ্যে। প্রশ্নের ক্যাটাগরি দেখেই বুঝতে পারবেন। যেমন ধরেন আপনি আবার লিস্টেতে ফেরত যান, দেখেন লিস্টে সেকেন্ড নাম্বার কি? লিস্টে ফেরত যান, প্রথমে আছে গ্যাপ, সেকেন্ডটা ইন অর্ডারের সেকেন্ডটা কি? ট্রু ফলস। ট্রু ফলস নট গিভেন। তাহলে এটা কি কোশ্চেন দেখেন তো, একটু পড়েন তো এটা কি কোশ্চেন?
The rise and fall of sea levels affects how sea creatures behave. না 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 না, এটা কোন ধরনের কোয়েশ্চেন? এগুলো তো কোয়েশ্চেন ডিরেক্ট। এটা কি? এটা কি এমসিকিউ কোয়েশ্চেন? এটা কি কোয়েশ্চেন আচ্ছা, আচ্ছা। আনসার? এটা কি ট্রু ফলস? এটা কি? True false. এটা কি ট্রু ফলস? এই যে দেখেন, ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, সো দিস ইজ আ ট্রু ফলস নট গিভেন এটা কোয়েশ্চেন। তাহলে এটা কি হ্যাঁ, হবে? true false not জি, তাহলে yes, এটা sir. কি ইন অর্ডার। বুঝা গেছে? Okay, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেমন এর পরেরটাতে যাই। হ্যাঁ, এটা কোন ধরনের Okay. কোয়েশ্চেন? এটাকে আমরা কি বলি? এটা এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ, মাল্টিপল চয়েস। তাহলে এটা কি ইন অর্ডার নাকি নট ইন অর্ডার? দেখি লিস্ট দেখে বলেন তো। এত লাগছে লিস্ট দেখে বলতে। Not in order. Not in order. মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নট ইন অর্ডার। ভাই আমি না এতক্ষণ Sorry, শুনতে sir, পাচ্ছিলাম sorry. না, আমার নেটওয়ার্ক একটু স্যার প্রবলেম মাল্টিপল ছিল। স্যার এটা Kindly ইন অর্ডারের একটু মধ্যে, এটা বলবেন কি ইন হচ্ছে? অর্ডার। মাল্টিপল চয়েস কি ইন অর্ডার দেওয়া আছে, কিন্তু এত Yes, বড় sir. করে দেখেন এই আচ্ছা থাক, আজকে ফার্স্ট টাইম ভুল হতেই পারে, ইটস ওকে, বাট এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। মাল্টিপল চয়েস, ঠিক আছে? এখন Yes, বুঝছেন sir. আপনারা কেমনে বুঝবেন কোনটা ইন অর্ডার কোনটা নট ইন অর্ডার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। এই যে আপনাকে কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারতে হবে। আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিলাম, হচ্ছে এটা আপনাদের লিস্টটা মেমোরাইজ করতে হবে। You need to commit that list to your memory. You have to memorize the list, right? Once you memorize the list, once the list is within you, আপনি কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা it's in order, this is an in order question, this is a not in order question. এখন not in order, মানে in order আপনি বুঝছেন in order এর আনসার সিরিয়ালি আসে। তাহলে not in order question কি রকম হবে? not in order question এর ক্ষেত্রে আনসারের কোনো সিরিয়াল থাকবে না, এলোমেলো ভাবে আনসার আসবে। ঠিক আছে, যেমন আমরা একটা not in order question দেখি এখন। যেমন আপনারা এই কোয়েশ্চেনটা দেখেন, ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাজ টিপিক্যাল অফ দ্য রেপটিলিয়ান। এটা দেখা যাচ্ছে? শুধু এটুকু পড়েন। এই কোয়েশ্চেন আপনাদের আসলে কি করতে বলা হয়েছে এটা বলেন তো দেখি আমাকে। নিচে 14 থেকে 19 এগুলো কিন্তু কোয়েশ্চেন। আপনাদের কি করতে বলা হয়েছে কোয়েশ্চেন? মানে এগুলোর সাথে এ বি সি কোনটা যায় আর কি, সেটা ম্যাচ হয় সেটা ই করতে হবে। ভেরি গুড। আচ্ছা, এই এটা ইন অর্ডারের মধ্যে পড়বে। হ্যাঁ, নট ইন অর্ডার, নট ইন অর্ডার। এটা নট ইন অর্ডারে পড়ে। ঠিক আছে, এটা কোন, তাহলে এটা নট ইন অর্ডারে কোনটা? এটা ম্যাচিং প্যারাগ্রাফ হেডিংস না, কিন্তু এটা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ হেডিংস না, এটা নট ইন অর্ডার 3 নাম্বার। ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস অর ইনফরমেশন। এই তিনটা হচ্ছে নাম, এই তিনটা কর্টেক্স, এগুলো ব্রেইনের তিনটা পার্ট, দ্য রেপটিলিয়ান কর্টেক্স, লিম্বিক কর্টেক্স, নিওকর্টেক্স। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে তিন পার্টের নাম। এই তিন পার্টের নামের সাথে আপনি কি করছেন? এই ইনফরমেশন গুলো ম্যাচ করছেন। এটা 3 নাম্বার, ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস অর ইনফরমেশন, মানে নট ইন অর্ডার লিস্টের 3 নাম্বার। এখন নট ইন অর্ডার বোঝা গেছে, তার মানে কি এখানে আনসার এলোমেলো। মানে ধরেন এই ইনফরমেশনটা শুরুও থাকতে পারে, পরেও থাকতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড। তো এই জন্য এই কোয়েশ্চেন গুলো আনসার করা ডিফিকাল্ট। নট ইন অর্ডার কোয়েশ্চেন is comparatively difficult, right, than in order questions, কারণ in order question একটা সিরিয়াল থাকে, so it's easy to find the answers to in order questions, but not in order questions এ কোনো সিরিয়াল থাকে না, which makes it more difficult to find the answers. এখন এখানে আপনার নট ইন, আবার একটা সুবিধা হচ্ছে নট ইন অর্ডার কোয়েশ্চেন্স টেস্টে খুব অল্প আসে, হ্যাঁ, ইন অর্ডার কোয়েশ্চেন্সই বেশি থাকে। তো আপনাকে ব্যালেন্স করে আনসার করতে জানতে হবে নট ইন অর্ডার এবং ইন অর্ডারের মধ্যে। এই ব্যালেন্সটার কথা আমি পরে বলবো, বাট এখন জাস্ট এটা জানাই দিলাম যে এই দুই ধরনের কোয়েশ্চেন থাকবে, ইন অর্ডার কোয়েশ্চেন্স এন্ড নট ইন অর্ডার কোয়েশ্চেন্স। এখন now that we are finished with these two types of question lists, do you have anything to like ask, or do you have any questions yourself? স্যার পরীক্ষায় কি ইন অর্ডার নট ইন অর্ডার দুইটা কি কোশ্চেন আছে নাকি যে কোনো একটা আসে? দুই ধরনেরই আসবে, ইন অর্ডারও অনেকগুলো থাকবে, নট ইন অর্ডারও থাকবে, কিন্তু নট ইন অর্ডার ইন অর্ডারের চেয়ে কম থাকে। নট ইন অর্ডার কোয়েশ্চেন্স গুলো কঠিন দেখে নট ইন অর্ডার কোয়েশ্চেন্স কম থাকে, ইন অর্ডার কোয়েশ্চেন্স বেশি থাকবে। কিন্তু এরকম কখনো হবে না যে সব ইন অর্ডার কোয়েশ্চেন্স আসছে একদম নট ইন অর্ডার আসেনি, সব নট ইন অর্ডার আসবে একদম ইন অর্ডার আসবে না, এভাবে হবে না। ইন অর্ডার বেশি থাকবে, নট ইন অর্ডার কম থাকবে, এভাবে এই কোয়েশ্চেন হবে।
আমাদেরকে আর কি পড়ে বা পড়ে বুঝে নিতে হবে যে কোনটা কি। হ্যাঁ, আপনার আগে লিস্টটা মনে থাকতে হবে, আপনার লিস্টটা মেমোরিতে থাকতে হবে। আপনার লিস্ট যখন মেমোরাইজ হয়ে যাবে, যে লিস্টটা আমি দিলাম, যে ইন অর্ডার কোয়েশ্চেনের লিস্ট, নট ইন অর্ডার কোয়েশ্চেনের লিস্ট, এই লিস্টটা আপনার যখন মুখস্থ থাকবে, তখন আপনি একটা কোয়েশ্চেন দেখে বুঝে যাবেন যে কি এটা কোন ধরনের, এটা কি ইন অর্ডার নাকি এটা নট ইন অর্ডার। বুঝা গেছে? যেমন ধরেন এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট? হ্যাঁ, এটা কি ইন অর্ডার নাকি নট ইন অর্ডার? এটা এক ইন অর্ডার। নাম্বারই দিয়েছে ইন অর্ডার। ইন অর্ডার। বুঝতে গেছে? এভাবে আপনার দেখে বুঝে নিতে হবে। আসলে মেমোরাইজ করা কিন্তু খুবই ইজি। আপনি ইন অর্ডারের লিস্টের দিকে তাকালে তো মেমোরাইজ করতে আপনার ডিফিকাল্ট মনে হবে। আপনি নট ইন অর্ডার লিস্ট মেমোরাইজ করেন না, নট ইন অর্ডার লিস্টটা অনেক ছোট। নট ইন অর্ডার লিস্টে মেমোরাইজ করলে বাকি সব ইন অর্ডার, দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট টেকনিক টু মেমোরাইজ ইট। আমরা হয়তো টেনশন করছি মুখস্থ কেমন থাকবে, মুখস্থ থাকার কিছু নাই। নট ইন অর্ডার লিস্টে 3টা কোয়েশ্চেন টাইপ আছে শুধু, আপনি ওই 3টা মুখস্থ করলে বাকি সব কোয়েশ্চেন হচ্ছে ইন অর্ডার কোয়েশ্চেনস। ঠিক আছে? লাইক দ্যাটস দ্য ইজি ওয়ে টু মেমোরাইজ ইট। এখন মনে থাকবে? ইয়েস স্যার। স্যার ওকে ওকে, অলরাইট। তাহলে এটা গেল ইন অর্ডার নট ইন অর্ডার কোয়েশ্চেনস। হ্যাঁ, আর আমরা এখন বেসিক দুটো টেকনিক দেখি রিডিং এর। হ্যাঁ, স্কিমিং এন্ড স্ক্যানিং, এগুলো আপনারা হয়তো এমনিতেই জানেন, বাট জাস্ট একবার বলে দেওয়া। হ্যাঁ, যে দুটো জিনিস আসলে কি, এটা পুরোটা পড়তে হচ্ছে না, আমি ছোট করে বলে দিই। স্কিমিং মিনস ফাস্ট রিডিং। ফাস্ট রিডিং মানে আমরা কি বুঝাই? ফাস্ট রিডিং মানে প্রত্যেকটা সেন্টেন্স ফোকাস দিয়ে না পড়ে, তাড়াহুড়া করে পড়ে শুধু কি ইনফরমেশন গুলোর দিকে তাকানো, দ্যাট ইজ কল্ড স্কিমিং। পিপল ইউজুয়ালি স্কিম আ টেক্সট টু গেট আ জেনারেল, ও আচ্ছা আপনারা তো স্লাইড দেখছেন না, সরি। হোল্ড অন। এই যে এখন দেখা যাচ্ছে, আমি আরো মনে করলাম, আমি স্লাইডে এসে বসেছি, আমি ভাবছি আপনারা দেখতেছেন। স্লাইডটা দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে। Yeah. Okay. So skimming and scanning. Skimming means reading a text quickly to get a general idea. একটা general idea পাওয়ার জন্য তাড়াতাড়ি করে টেক্সটটা পড়া, that is called skimming. ঠিক আছে? স্কিমিং কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডকে ফোকাস দিয়ে পড়াকে বুঝায় না। ঠিক আছে? যেমন ধরেন আমরা নিউজ পেপার পড়ার সময় অনেক সময় কি করি, আমরা কিন্তু পুরো নিউজটা পড়ি না, হেডলাইনটা পড়ি, হেডলাইনের পর ভিতরের কিছু ইনফরমেশন তাড়াহুড়া করে পড়ে ফেলি। ওটা পড়লে আমাদের কি হয়, somebody else is here. ওকে, ওটা পড়লে আমাদের কি হয়, আসলে ওই ইনফরমেশনটা তাড়াহুড়া করে পড়লে, তাড়াতাড়ি ইনফরমেশনটা পড়লে আমরা নিউজের একটা ওভারঅল একটা আইডিয়া পাই, জেনারেল একটা আইডিয়া পাই, দ্যাট ইজ কল্ড স্কিমিং। ঠিক আছে? হোয়াট ইজ স্ক্যানিং? তাহলে স্কিমিং যদি ফাস্ট রিডিং হয়, হোয়াট ইজ স্ক্যানিং? স্ক্যানিং ইজ লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন। নির্দিষ্ট ইনফরমেশন যখন আপনি খুঁজছেন একটা টেক্সট, একটা প্যাসেজ থেকে, ওটাকে বলা হয় স্ক্যানিং। যেমন ধরেন আপনি নিউজ পড়ছেন, নিউজে বলা হলো 1978 সালের ঘটনাবলী। এখন 1978 সালের ঘটনাবলী মানে 1978 সালের অনেকগুলো ঘটনার কথা ওই নিউজে আছে। এখন আপনার সবগুলো ঘটনা দরকার নেই, আপনার 1978 সালের ধরেন শুধু এপ্রিল মাসে কি হয়েছে এটা জানা দরকার। তখন আপনি তাড়াহুড়া করে স্ক্যান করে কি করবেন, ওই এপ্রিল ওয়ার্ডটা খুঁজে বের করবেন। ইউ আর গোয়িং টু লুক ফর দ্য ওয়ার্ড এপ্রিল। এটাকে বলা হয় স্ক্যানিং, লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন, রাইট? দ্যাট ইজ স্ক্যানিং। মানে আপনি নির্দিষ্ট ইনফরমেশন, আপনার যে ইনফরমেশনটা দরকার, আপনি শুধু ওই ইনফরমেশনটা হান্ট করার জন্য, ওই ইনফরমেশনটা খুঁজে বের করার জন্য আপনি টেক্সটটা পড়ছেন, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। সো স্কিমিং ইজ ফাস্ট রিডিং, right? Reading through the text quickly to get a general idea. Scanning is trying to find or trying to hunt for specific information. এই দুটোর কথা আমি এখানে কেন বললাম, এই দুটো স্কিল মিলেই কিন্তু রিডিং। এই দুটো স্কিল একসাথে যখন আপনি ইউজ করতে পারবেন, তখনই আপনার রিডিংটা ইমপ্রুভ করবে। Do you have any questions? No? ওকে, কেউ কিছু বলছেন না, তার মানে আই এম হোপিং যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নেই। মুভিং অন, এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিওয়ার্ড কি জিনিস, তারপর আমরা মুভ অন করব, রাইট? দ্য গোল্ডেন গুজ, কিওয়ার্ড। এই যে এই কিওয়ার্ড, এই শব্দটা আপনারা মাথায় গেঁথে নেন, এই শব্দটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিডিং এর ক্ষেত্রে কিওয়ার্ড ইজ এসেনশিয়াল। আপনি কিওয়ার্ডের বাইরে কিছুই নাই আসলে। যত ভালো রিডারই হই, এমনকি আমিও অনেক ফাস্ট রিডার ছিলাম, তারপরও কিওয়ার্ডের বাইরে আসলে কিছুই নেই। আপনার রিডিং এ ভালো করতে হবে, লিসনিং এ ভালো করতে হবে, আপনি
কিওয়ার্ডের উপরে রিলাই করবে। সো কিওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা জেনে নেই যে হোয়াট ইজ আ কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডের একটা ডেফিনিশন দেওয়া আছে, দেখেন। A keyword is a significant word which can later be used to locate and find the exact answer. Here is a list of potential keywords you may find during your test, not limited to. আচ্ছা, সো কিওয়ার্ড আসলে কি? কিওয়ার্ড হচ্ছে একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দটা। একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দটাকে বলা হয় কিওয়ার্ড। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ কোনটা, ওটা আপনি কেমনে জাজ করবেন? মানে হাউ ডু ইউ জাজ which word is important in a sentence? এখন কি মানে একটা এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন এগুলো বাদ দিয়ে তারপর মানে আমি ঠিক বুঝতেছি না ভাইয়া এগুলো কিভাবে। বাদ দিয়েই দেখবেন। যেমন ধরেন আমি যদি এখন বলি ধরেন Mr. Alexander was born in England in the year 1875. ঠিক আছে? Mr. Alexander, আবার বলি সেন্টেন্সটা, Mr. Alexander was born in England in the year 1875. এখানে কিওয়ার্ড গুলো কি কি আমাকে বলেন তো, কিওয়ার্ড কি কি হতে পারে? এটা হচ্ছে ধরেন একটা সেন্টেন্স, এটা ধরেন আমাদের কোয়েশ্চেনে দিল। হ্যাঁ, ধরেন এটা আমাদের কোয়েশ্চেন দিল মিস্টার, আচ্ছা আমি একটা কাজ করি, আমি আরেকটা ওয়ার্ড ফাইল খুলি, সো ইট উড বি ইজিয়ার, অথবা একটা নোটপ্যাড খুলি, স্ক্রিন পুরোটা শেয়ার দিই। এভাবে শেয়ার না দিয়ে হলো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্টপ শেয়ারিং full screen. Okay, this should be better. এখন আমার প্যাডটাও দেখা যাচ্ছে না এখানে? দেখা যাচ্ছে? Yes sir. এই যে আমার প্যাডটা দেখছেন, মিস্টার আলেকজান্ডার ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন দ্য ইয়ার 1875। এখন এটা যদি আপনাকে বলে এটা কি ট্রু নাকি ফলস, ঠিক আছে, আপনাকে এটা বললো। এখন আপনার এটা প্যাসেজে গিয়ে খুঁজে বের করতে হবে যে এটা ট্রু নাকি ফলস। তাহলে আপনি কি ইনফরমেশন নিয়ে যাবেন, মানে এখান থেকে আপনি কি নিবেন? এখানে আপনার কিওয়ার্ড কি হতে পারে? হ্যাঁ, আপনার কথা না আমি বুঝি নাই, মানে আমি কি এটা এইখান থেকে খুঁজে বের করব? ধরেন এটা আপনার কোশ্চেন, এটা আপনাকে সেন্টেন্সটা দিল, আচ্ছা মিস্টার আলেকজান্ডার ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন দ্য ইয়ার 1875। এরপর এখানে বললো এটা ট্রু নাকি ফলস, তাহলে আপনার প্যাসেজ পড়তে হবে না এটা ট্রু নাকি ফলস জানতে হলে? হ্যাঁ, আর এটা তো কোশ্চেন। তাহলে আপনার এখান থেকে, আপনাকে যদি বলি এখান থেকে কিওয়ার্ড নোট করেন, আপনি কি কিওয়ার্ড বের করবেন? এখান থেকে কিওয়ার্ড কি হতে পারে? হ্যাঁ, কিওয়ার্ড তো অনেকগুলোই হতে পারে তাই না? এখানে সালটা হতে পারে এবং ইংল্যান্ড হতে পারে, ইংল্যান্ড হতে পারে, সালটা হতে পারে, ইংল্যান্ড হতে পারে, এবং নামটা আবার হতে পারে। বর্ন, নাম, এইগুলো হতে পারে। এখানে অনেকগুলো কিওয়ার্ড হতে পারে, কিন্তু আপনি যখন ইনফরমেশনটা খুঁজে বের করতে যাবেন টেক্সট থেকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কি জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে নামটা, মিস্টার আলেকজান্ডার। আচ্ছা, নামটা, নাম। আপনি আগে নামটা খুঁজে বের করবেন, মিস্টার আলেকজান্ডারকে খুঁজে বের করতে হবে আপনার টেক্সটে। হ্যাঁ, টেক্সট যদি ধরেন 3 জন মানুষকে নিয়ে, হ্যাঁ, তাহলে 3 জন মানুষের 3 রকম ইনফরমেশন থাকবে, ঠিক না? আর যদি টেক্সটটা মিস্টার আলেকজান্ডারকে নিয়েই হয়, ধরেন টেক্সটটা মিস্টার আলেকজান্ডারকে নিয়ে, বুঝতে পারছেন? মানে পুরো প্যাসেজ, যেটা পুরো প্যাসেজটা মিস্টার আলেকজান্ডারকে নিয়ে, তাহলে আপনার নামটা তখন আর ইম্পর্টেন্ট কিওয়ার্ড না, কারণ পুরো কিওয়ার্ডই, পুরো প্যাসেজই ওকে নিয়ে। সো আমার আর নাম নিয়ে তখন বদল করতে হচ্ছে না, তখন আমার কাছে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হয়ে যায় হচ্ছে এটা, দি অ্যাকশন। এটা হচ্ছে একটা অ্যাকশন, when was he born, কারণ এটা ডেট হতে পারে। হ্যাঁ, মিস্টার আলেকজান্ডার ওয়াজ, এখানে কতগুলো ওয়ার্ড বসতে পারে। হ্যাঁ, মিস্টার আলেকজান্ডার ওয়াজ ধরেন ক্রাউন্ড, হ্যাঁ, গিভেন, ঠিক আছে, অনেক কিছু হতে পারে এখানে। সো আমার অ্যাকশনটা কি এখানে, when Mr. Alexander was born। তো এটা আমার কাছে সিগনিফিকেন্ট, এখানে আমি এটা খুঁজবো টেক্সটে গিয়ে, ওর বার্থ টাইমটা খুঁজবো। তো আমি যদি এটা খুঁজে পাই, আমি ইংল্যান্ড, ইয়ার সবগুলো কিন্তু আশেপাশে খুঁজে পাবো। This is called a keyword and this
অ্যাকিউমেন বললে কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। এই যে বুদ্ধিটা, এই যে স্মার্টনেসটা, ঠিক আছে, এই নোট করার যে স্মার্টনেসটা, এটা আপনার আস্তে আস্তে বিল্ড করতে হবে। আপনার বুঝতে পারতে হবে একটা সেন্টেন্সে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা, ওটা আপনাকে বের করে আনতে হবে। আপনি একসাথে কিন্তু সবকিছু কিওয়ার্ড দাগালে হয় কি জানেন, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড হতে পারে, এন্ড দ্যাটস ট্রু, আই আন্ডারস্ট্যান্ড। নামটাও কিওয়ার্ড হতে পারে, বর্ন এটাও কিওয়ার্ড হতে পারে, ইংল্যান্ডও কিওয়ার্ড হতে পারে, 1875 ও কিওয়ার্ড হতে পারে। কিন্তু আপনার প্যাসেজ অনুযায়ী আপনার বুঝতে হবে যে আপনার কিওয়ার্ড এখানে কি আসলে। আপনার প্যাসেজ যদি মিস্টার আলেকজান্ডার কে নিয়ে হয়, তাহলে আপনার কিওয়ার্ড কিন্তু আর মিস্টার আলেকজান্ডার না, আপনার কিওয়ার্ড ইদার বর্ন। বর্ন পেলে আপনি বাকি দুটো পেয়ে যাবেন। প্যাসেজ যদি ইংল্যান্ডকে নিয়ে হয়, মানে ইংল্যান্ডের বিভিন্ন ধরেন মনীষীদের কথা বলা হচ্ছে, দ্য গ্রেট পিপল অফ ইংল্যান্ড, ঠিক আছে, তখন কিন্তু মিস্টার আলেকজান্ডারও একটা কিওয়ার্ড, আবার বর্ণও একটা কিওয়ার্ড, কারণ তখন 2-3 জন মানুষের নাম থাকতে পারে। কারণ আপনি মিস্টার আলেকজান্ডার পেয়ে গেলে আগে, তখন মিস্টার আলেকজান্ডার বিকামস মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়ার্ড বর্ন। কারণ আপনি মিস্টার আলেকজান্ডারকে পেলে আপনি বর্ন ওয়ার্ডটাও পেয়ে যাবেন, যেহেতু এখানে 3-4 জন মানুষের কথা বলা হচ্ছে। I know this sounds a little confusing, but আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো আপনার কিওয়ার্ডের ইম্পর্টেন্স আপনার ওভারঅল টেক্সট আর আপনি কি চাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট ওয়েন নোটিং কিওয়ার্ডস, এবং এটা তাড়াতাড়িও করতে হয়। এটা করলে হয় কি জানেন, বারবার আপনার পুরো সেন্টেন্স পড়তে হবে না, আপনি কিন্তু খাতা কলম দিয়ে অলওয়েজ কিওয়ার্ড গুলো নোট করে ফেলবেন এভাবে, মানে নিচে একটা দাগ দিয়ে দিবেন। তখন আমার মাথায় থাকবে ওকে হোয়াট ওয়াজ আই লুকিং ফর, বর্ন। বর্ন দেখলাম না মনে পড়বে। আপনি যদি বারবার পুরো সেন্টেন্স পড়তে হয়, মিস্টার আলেকজান্ডার ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন দ্য ইয়ার 1875, যদি এভাবে পড়তে যান বারবার সেন্টেন্সটা, আপনার অনেক সময় চলে যাবে। আপনার পড়তে হবে কি হবে জানেন, একটা সেন্টেন্স, বর্ন ইংল্যান্ড 1875, শেষ। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রিড, বিকজ দিস ইজ দ্য টাইম ইউ হ্যাভ। আপনার এর বাইরে কিন্তু কোনো সময় নেই। পুরো সেন্টেন্স পড়তে গেলে আপনি 40টা কোয়েশ্চেন রিডিং এ কখনোই আনসার করতে পারবেন না। ঠিক আছে, আমি অনেকগুলো কথা বলে ফেললাম, দেখি আপনাদের কোনো কথা বা কোয়েশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে আমাকে বলেন এখন। এই পর্যন্ত বুঝেছি আর কি। ভেরি গুড। তাহলে দেখেন আমি এখানে ছোট একটা লিস্ট দিয়েছি যে এগুলো কিওয়ার্ড হতে পারে, তার মানে এটা না যে সবসময় এগুলোই কিওয়ার্ড হবে, বাইরেও হতে পারে, বাট এটা একটা জেনারেল লিস্ট, আপনারা এটাও নোট ডাউন করে ফেলেন আগেরটার মতো, যে এগুলো কিওয়ার্ড হতে পারে। নাউন্স, ভার্বস, নেমস, লোকেশনস, ডেটস এন্ড ইয়ার্স, নাম্বারস অর ফিগার্স, ক্যাপিটালাইজড অর ইটালিসাইজড ওয়ার্ডস স্ল্যাশ ফ্রেজেস, মানে এসব জিনিস কিওয়ার্ড হতে পারে। তো আপনারা এটা একটু নোট ডাউন করে নেন, নোট ডাউন করা হলে আমাকে একবার বলবেন আগের মতো। আমি বুঝলাম না আজকের ক্লাসটা কেন মিস দিচ্ছে, আমি যে নেক্সট ক্লাস যারা করবে এখন এখন আমি এগুলো আবার তো রিপিট করতে পারবো না। যাই হোক, এটা আপনাদেরকে এমনি বললাম, সো প্লিজ নোট দিস ডাউন। শেষ? সাদমান, ফাতেমা, ইমরুল, ওকে ইমরুল ইউ আর হিয়ার, শেষ? আর 1 মিনিট। ওকে ওকে, হ্যাঁ 5 মিনিট। 5 মিনিট? হ্যাঁ 2 মিনিট 2 মিনিট। হ্যাঁ ছোট খুবই, আর সমস্যা নেই, করে নেন করে নেন। It's okay.
হ্যাঁ ডান। তাহলে বাকিরা ডান, we can move on. Yes, done. হয়েছে। Okay, so let's come here. আমরা এখন টেবিলটা একটু দেখি। আচ্ছা, টেবিলটা দেখা যাচ্ছে না প্রপারলি। এখন দেখা যাচ্ছে টেবিল? পুরো টেবিল দেখা যাচ্ছে, মানে পুরো স্লাইডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা এখন এখানে দেখেন দুইটা কোয়েশ্চেন দেওয়া। ইমাজিন দিস টু আর ইওর কোয়েশ্চেনস, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া। এখানে আপনাদেরকে দুটো সেন্টেন্স দেওয়া। হ্যাঁ, এখন এখানে ব্ল্যাঙ্কে আনসার কি হতে পারে এগুলো আপনারা লিখবেন, ঠিক আছে? এবং আনসার যে ওয়ার্ডটাই হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে ওয়ার্ডটা কিন্তু সেন্টেন্স থেকেই আসবে, আপনার নিচ থেকে কোনো ওয়ার্ড দিতে হবে না। Imagine that the word will like the word in the answer will come from the sentences. You don't have to create your own word. You don't have to create a word by yourself. You don't have to bring a word from outside, right? Outside the text. You can use the words. You will have to use the words that are within the text. All right? টেক্সটের ভেতরে যে ওয়ার্ডগুলো আমরা ওগুলো ইউজ করব। তো এখানে একটা নাম্বার 1 এই টেক্সট থেকে আনসার দিবেন, নাম্বার 2 এই টেক্সট থেকে আনসার দিবেন। আনসার ভাই আমি তো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। কেন? বাকিরা তো সবাই দেখছেন। জি স্যার আমি দেখতে পাচ্ছি। বাট ভাই আমি বুঝতে পারছি না হঠাৎ করে কেমন যেন স্ক্রিনে আসছে না আমার। শেয়ার শেয়ার এখন দেখা যাচ্ছে? আমি আবার শেয়ার করলাম। হ্যাঁ ভাই এখন দেখতে পাচ্ছি। এখানে দুটো কোয়েশ্চেন আছে, এখানে দুটো সেন্টেন্স আছে। সেন্টেন্স থেকে একটা একটা ওয়ার্ড নিয়ে আনসারটা এখানে হবে। কারণ আনসার কি আপনারা নিচ থেকে কোনো ওয়ার্ড দিবেন না, মানে সেন্টেন্সের বাইরে ইউ নট গোয়িং টু ইউজ এনি ওয়ার্ডস আউটসাইড দ্য সেন্টেন্স। সেন্টেন্সের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড দিবেন। দেখে আপনারা কিওয়ার্ড নিয়ে যা শিখলেন ওটার ভিত্তিতে আপনারা আনসার করতে পারেন নাকি কোয়েশ্চেন নাম্বার 1 and 2। আপনাদের আনসার গুলো চ্যাট বক্সে লিখে দিবেন। আমাদের যে আনসার আসবে ওটা চ্যাট বক্সে লিখবেন। I'll give you 5 minutes। 5 minutes অনেক বেশি সময় যদিও, but I'll still give you 5 minutes। ভাইয়া ডান পাশে প্যাসেজ থেকে কিওয়ার্ড বের করে বাম পাশে বসাবো? ডান পাশে প্যাসেজ থেকে কিওয়ার্ড ইউজ করে আপনার আনসারটা বের করে আপনি বাম পাশে আনসারটা বসাবেন। বাম পাশে হচ্ছে আপনার কোশ্চেন, কিওয়ার্ড তো আনসার না। ওকে কিওয়ার্ড ওকে ভাই হচ্ছে ঠিক আছে। ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? আপনার আনসারটা বের করতে হবে। কিওয়ার্ডের যে টেকনিকটা শিখলেন একটু আগে, যে কিওয়ার্ড কি, ওটার ভিত্তিতে আপনি আনসারটা করে ফেলেছি। মানে আমার ডান আর কি। আচ্ছা আপনার ডান। আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, বাকিরাও শেষ করুক, তাহলে একসাথে আপনারা চ্যাট বক্সে দিবেন আর কি, ঠিক আছে? ওকে ভাইয়া। আমার হেডফোনটা কই? হেডফোন নিয়ে জানা কোথাও? আরে না আমি হেডফোন এখানে ছিল। হেডফোন কই? হ্যাঁ দাদা হেডফোন ফাইনাল হ্যাঁ বাইরে বলেন না ভাইছিলাম না ওই দেখেন না হেডফোনটা কই দিছে
Next lifestyle. And then don't have so much pollutions. Okay, everyone, I think you had enough time to prepare your answers. দেখে আপনারা চ্যাট বক্সে একজন একজন করে আপনাদের আনসার গুলো পোস্ট করা শুরু করেন। ব্ল্যাঙ্কের আনসার কি হবে? যা যা রেডি করেছেন, স্টার্ট পোস্টিং ইয়ার আনসারস, চপ চপ। বাকিরা একজনই বাকি, শুধু সবারটা পেয়ে গেলাম। একজন নতুন জয়েন করলো বোধহয় এখন, আলামিন। আচ্ছা হ্যাঁ, আপনি তো আনমিউট করেছিলেন। আপনি এতক্ষণ পর আসছেন, ক্লাস তো অর্ধেক শেষ। স্যার আমি স্যার বাইরে ছিলাম স্যার, আর মোবাইলটা ছিল না আমার পাশে, যেটা তো হোয়াটসঅ্যাপ আছে এই জন্য স্যার, সরি স্যার। নেক্সট টাইম থেকে দেরি হবে না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, the answer is relaxed and money, right? So দেখেন আনসারটা কোত্থেকে, এই যে the keywords, right? ধরেন আপনি যদি এখন, এটা তো আপনাকে আলাদা করে সেন্টেন্সটা বের করে দেওয়া হয়েছে, আপনাকে যদি সেন্টেন্সটা যদি একটা বিশাল প্যাসেজের মধ্যে থাকতো, রাইট, ইন আ হিউজ প্যাসেজ, ধরেন 2 পৃষ্ঠার একটা প্যাসেজে আমরা সেন্টেন্সটা খুঁজে বের করতে, যখন আপনি ফার্স্টে কি দেখবেন জানেন? এই যে রিও ডি জেনেরিও, এই জায়গার নাম, আপনি রিও জায়গাটা খুঁজে বের করতে হবে আপনার, তারপর আপনি এই সেন্টেন্স অনুযায়ী আনসারটা পাবেন। আর পিপল, সিনোনিম, পপুলেশন, আপনি এভাবে আনসারটা পাবেন। This is why keyword noting is so important. বুঝা গেছে? বিকজ হ্যাঁ, আপনি কোয়েশ্চেনে কিওয়ার্ডটা পেলে আপনার আনসারটা খুঁজে পেতে অনেক ইজি হবে। আপনি যদি প্রবলেম হচ্ছে কি যে হ্যাঁ, এখন আপনি রিওর কথা বললেন, যদি এই রিও কথাটাই আরো 2-3 জায়গায় থাকে, তারপর প্যাসেজটা অনেক বড় হয়, তখনই সমস্যাটা, তখনই আসলে কনফিউজড হয়ে যায়। তখন আপনার 2-3 জায়গায় পড়তে হবে আর কি, 2-3 জায়গায় পড়ে বের করতে হবে। ওটা থাকবে, ওটাও থাকবে, দ্যাটস ট্রু। হ্যাঁ, কিন্তু চিন্তা করেন, তাও আপনি কিন্তু পুরো প্যাসেজ পড়ার থেকে প্যাসেজের 2-3টা জায়গা পড়াটা অনেক ইজি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই টেকনিকটা করলে আমাদের জন্য একটু ইজি হবে আর কি। এটাই সবচেয়ে এফেক্টিভ টেকনিক রিডিং এ ভালো করা। আপনি অলওয়েজ কিওয়ার্ড মাথায় রেখেই কি করবেন, আনসারে খুঁজতে যাবেন। আপনি যদি কিওয়ার্ড ছাড়া চলে যান আনসার খোঁজার জন্য প্যাসেজের ভেতর, ইউ উইল বি লস্ট ইন এ সি। আপনার মনে হবে যে এখানে ওয়ার্ডের, সেন্টেন্সের অথই সাগর, আপনি কোনো জিনিস করতে পারবেন না ডান বাম মিলে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই কিওয়ার্ড নোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অলওয়েজ মাথায় রাখবেন। সো ফাইনালি টাইমের ব্যাপারটা আমি একবার বললামই, এটা হচ্ছে একটা মানে র্যান্ডম স্ট্যান্ডার্ড আর কি, নট র্যান্ডম রিলি, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড টাইম ইউ শুড গিভ ফর ইচ প্যাসেজ 1, 2 and 3, এই সময়টা দেওয়া উচিত। যদিও আপনাকে কিন্তু আইএলটিএস এ মানে কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে হচ্ছে যে প্রত্যেক প্যাসেজে 20 মিনিটস করে দিতে, বাট আমি বলবো প্যাসেজ 1 এ 15, প্যাসেজ 2 তে 15 to 18,
প্যাসেজ 3 তে 25 মিনিটস, বিকজ প্যাসেজ 1 আপনার তিনটা প্যাসেজের মধ্যে ম্যাক্সিমাম টাইম প্যাসেজ 1 is the easiest passage, passage 2 is hard, and passage 3 is the hardest passage, right? So you will need a lot more time for passage 3. You need a lot more time for passage 3. So that's why you should ভাইয়া পরীক্ষা মোট প্যাসেজ কয়টা আসে? তিনটা। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তো, তিনটা প্যাসেজ 40টা কোয়েশ্চেন বলিনি? ভাইয়া সবচেয়ে হার্ড হচ্ছে মাল্টিপল চয়েসটা। মাল্টিপল চয়েস কঠিন, এক একজনের কাছে আসলে এক একটা কঠিন, কারো কাছে ট্রু কঠিন, কারো কাছে মাল্টিপল চয়েস কঠিন, কারো কাছে ম্যাচিং হেডিং কঠিন, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ইটস নট ফিক্সড। অনেকের কাছে অনেক সময় দেখি অনেকের কাছে দেখা যায় যে মানে সবকিছুই কনফিউজিং অনেক, এটাই হচ্ছে বড় প্রবলেম। মনে হয় কি হ্যাঁ এটা আনসার হবে, না এটা আনসার হবে, সবগুলোর ক্ষেত্রেই সেম অবস্থা। ওটা না দিলে তো আর টেস্টের স্ট্যান্ডার্ড থাকবে না, বুঝেন নাই? ধরেন টেস্টটা যদি কঠিন বা কনফিউজিং না হতো, হ্যাঁ, তাহলে ধরেন একটা যেমন সবাই ভালো করে যেত, সবাই ভালো করে ফেলতো, ঠিক না? মানে ভালো স্কোর খারাপ স্কোরের মধ্যে তো তখন তফাৎ থাকতো না। এই জন্যই টেস্টটা কনফিউজিং, টেস্টের জন্যই কঠিন করা আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনাদের এই সময়টা নেওয়া উচিত, ঠিক আছে? এর বেশিও লাগতে পারে, বাট আপনার কখনোই একটা প্যাসেজ 3 না হলে 20 মিনিটের বেশি লাগা উচিত না। অলওয়েজ 20 মিনিটের আগে শেষ করা উচিত। এন্ড 20 মিনিটের আগে মানে আপনার হাতে সময় খুব কম। প্যাসেজ 1 যদি আপনি 15 মিনিটে করতে চান, তার মানে আপনার খুবই তাড়াহুড়ো করে প্যাসেজ 1 করতে হবে। বাট দিস ইজ হাউ ইউ শুড ডু ইট, বিকজ আমাদের টোটাল টাইম কতক্ষণ থাকবে তিনটা প্যাসেজের জন্য? 20 করে হিসাব করেন, 1 ঘন্টা। এগুলো আমি সব লাস্ট ক্লাসে বলেছিলাম যে 1 ঘন্টা সময় থাকবে আপনাদের তিনটা প্যাসেজ। হ্যাঁ, তিনটা প্যাসেজ 20 মিনিট করে, এটা আমি বলিনি, কারণ এটা ফিক্স না, এটা আপনার মতো, আপনি চাইলে 30 মিনিটও নিতে পারেন একটা প্যাসেজে, এই জন্য আমি এই কথাটা বলিনি। হ্যাঁ, এমনি পার প্যাসেজে 20 মিনিট করে হিসাব করা হয়, তিনটা প্যাসেজ মিলে 60 মিনিটস, ঠিক আছে? 1 ঘন্টার সময়, 1 ঘন্টার মধ্যে আপনার 40 কোয়েশ্চেন্স আনসার করতে হবে। মাঝে মাঝে 39 কোয়েশ্চেন্সও আসে, মাঝে মাঝে 41 কোয়েশ্চেন্সও আসে, ওটা খুব রেয়ার, খুবই রেয়ার। ওটা ধরেন 100টা টেস্টে 1-2 বার আসে। যাদের কপাল খারাপ হয় ওদের একটু এরকম ভ্যারিয়েশন পড়ে আর কি, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি যদি একটু ভ্যারিয়েশন দিতে চায়, বাট এটাও কোনো ব্যাপার না, 39 বা 41 হলেও ইটস ওকে। ব্যাপারটা হচ্ছে আপনার টাইম অলওয়েজ 1 ঘন্টা থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্য অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স উইল বি 40। বোঝা গেছে? তাহলে এই দুটুকু ক্লিয়ার। আমরা তাহলে এখনই ট্রু ফলস নট গিভেনে চলে যাবো, এটা ক্লিয়ার করি। এই স্লাইড থেকে আমাদের কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, মুভিং অন। So true false not given, right? If you can see this, just read this. প্রথমে আপনাদেরকে যে পয়েন্টটা দেওয়া, এগুলো হচ্ছে strategies of tackling or handling true false not given questions. আগে এটা একবার রিডিং করেন, এরপর আমি এটা এক্সপ্লেইন করছি। I'll give you a few minutes to read this. আচ্ছা, হোপফুলি আপনাদের এতক্ষণে পড়া শেষ, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কিছু না বুঝে থাকলে আমাকে জিজ্ঞেস করেন তো দেখি। যদি না বুঝেন কোন পয়েন্টটা বুঝেন নাই। ভাই আমি 4 নাম্বারটা একটু কনফিউজ, বলবেন কেন? ভাই এখানে 3 নাম্বারটা বুঝতে পারিনি। ওকে, 3 নাম্বার। আমি 3। হ্যাঁ 3। আচ্ছা, তাহলে আমি শুরু থেকে আসি। প্রথমে আপনি কোয়েশ্চেনটা ভালো মতো বুঝবেন, এটা তো ভেরি সিম্পল। তারপর আপনি কিওয়ার্ড নোট করবেন। এই যে আমি দেখাই দিলাম মিস্টার আলেকজান্ডার, বর্ন, এইভাবে কিওয়ার্ড নোট করবেন। কিওয়ার্ড নোট করার পর মুভিং এন্ড স্ক্যান ফর ইনফরমেশন। 3 নাম্বার। 3 নাম্বারের মানে হচ্ছে আপনার যখন কিওয়ার্ডটা হাতে চলে আসছে, আপনি ওই কিওয়ার্ডটা হান্ট করতে যাবেন। মুভ ইন এন্ড স্ক্যান ফর দ্য ইনফরমেশন অন টেক্সট। এই যে প্যাসেজে যাবেন হচ্ছে ওই কিওয়ার্ডটা খুঁজে বের করার জন্য।
ওটাই নাম্বার 3 বোঝা গেছে নাম্বার 3 যিনি সাদমান ইয়েস হ্যাঁ you note the keyword ইয়েস ভাই বুঝতে পারছি then you try to find that keyword on the from the passage right এরপরে number 4 remember your information has to be directly from what from the text factual information you cannot make up your own ideas এটার মানে হচ্ছে আপনি যে ট্রু বলবেন বা ফলস বলবেন বা নট গিভেন বলবেন এটা কিন্তু আপনার টেক্সটে থাকতে হবে মানে টেক্সট থেকে ইনফরমেশনটা ভেরিফাইড হতে হবে আপনি মানে আপনার মতো করে ট্রু বা ফলস বলতে পারবেন না এখন কেউ তো নিজের মতো করে বলতে চায় না এটা হয় কখন জানেন যখন আপনার কিছু কমন যেমন ধরেন আপনার প্যাসেজে বলা হচ্ছে আপনার প্যাসেজ যদি বলে দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট তাহলে কিন্তু আপনার ওটাই বুঝতে হবে আপনি যতই আপনার কমন সেন্স বলুক না কেন দ্য সান রাইজেস ইন দি ইস্ট আপনি ইস্ট বলতে পারবেন না তখন ঠিক আছে আমি এটাই বুঝাচ্ছি অনেক সময় কমন সেন্স নলেজ কি করে এই জায়গায় ইন্টারফিয়ার করে হ্যাঁ আপনার মনে হবে যে না এটা হওয়া উচিত বলে কোনো কথা নাই এটা কি টেক্সটে আছে নাকি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন মানে এটা কি প্যাসেজে আছে নাকি সো আপনার আনসারটা ডিরেক্টলি প্যাসেজ থেকে আসতে হবে ইট শুড নট কাম ফ্রম ইয়োর এক্সিস্টিং নলেজ আপনার কিছু নলেজ আছে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কমন সেন্স আছে নলেজ আছে এই নলেজ বা সেন্স থেকে আসতে পারবে না আনসারটা দ্য আনসার হ্যাজ টু কাম ফ্রম দ্য টেক্সট দ্য রিডিং প্যাসেজ বোঝা গেছে নাম্বার 4 জি ভাইয়া গট ইট and number 5 is focus on the names and actions এটা আমি বললামই নাউন ভার্ব যে কিওয়ার্ড গুলোতে ফোকাস করবে তাহলে আমরা এটা দেখি ট্রু মানে কি ট্রু ইজ ডিরেক্ট এগ্রিমেন্ট ট্রু আপনি কখন দিবেন when the question statement agrees with the passage question এর সেন্টেন্সটা যখন প্যাসেজের সাথে পুরোপুরি এগ্রি করবে তখন ট্রু এই যে প্রবলেমটা হয় ট্রু নিয়ে না প্রবলেমটা হয় নট গিভেন আর ফলস নিয়ে এই যে নট গিভেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং আইএলটিএস এ সবারই এই প্রবলেমটা হয় হচ্ছে নট গিভেন নিয়ে নট গিভেন এর প্রবলেমটা কি আর ফলসটা কি যেমন অনেক সময় ইনফরমেশন না পেলে আমরা ওটাকে ফলস দিয়ে দিই এখানে কিন্তু ব্যাপারটা এরকম না নট গিভেন মিন্স নো ইনফরমেশন তার মানে কোয়েশ্চেনে আপনার যেটা বলা হয়েছে এটা নিয়ে টেক্সটে কোনো কথাই বলা হয়নি তখন এটা কি হবে নট গিভেন এগেন নট গিভেন মানে যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে ওই ব্যাপারে টেক্সটে কোনো কথা বলা হয়নি দ্যাট ইজ নট গিভেন ওটা ফলস না দ্যাট ইজ নট গিভেন ফলস কি ফলস মিন্স কন্ট্রাডিকশন ডিসএগ্রিমেন্ট বা কন্ট্রাডিকশন বলতে আমি কি বুঝাচ্ছি তার মানে প্যাসেজ যদি বলে উত্তর কোয়েশ্চেন বলবে দক্ষিণ দুই দিকের কথা বলবে দেন নিডস টু বি আ কনফ্লিক্ট একটা দ্বন্দ্ব থাকতে হবে ঝগড়া থাকতে হবে কিসের মধ্যে আপনার কোয়েশ্চেন স্টেটমেন্টের মধ্যে এবং টেক্সটের ইনফরমেশনের মধ্যে যদি দ্বন্দ্ব না থাকে ইটস নট ফলস আমি আবার ক্লিয়ার করে দেই দ্বন্দ্ব থাকতে হবে দুই দিকের কথা বলতে হবে তখন ফলস সো ট্রু ইজ এগ্রিমেন্ট not given means no information about it false means there is a conflict there is a disagreement between the question statement and the information given in the text clear জি ভাইয়া ইয়েস ভাই moving on দেখি এবার আপনারা নিজে করেন তো there is a question here and you have your I'll give you 3 minutes আপনারা আপনাদের আনসার গুলো রেডি করেন আমি জিজ্ঞেস করব তখন আমাকে বলবেন দেখেন প্যাসেজ স্টেটমেন্ট দুটো কোয়েশ্চেন স্টেটমেন্ট প্যাসেজ স্টেটমেন্ট মানে আমি বলে দেই প্যাসেজ স্টেটমেন্ট যেটা প্রথমে যেটা ওটা মানে হচ্ছে আপনার প্যাসেজে কি দেওয়া আছে আর কোয়েশ্চেন স্টেটমেন্ট মানে কোয়েশ্চেনে কি দেওয়া প্যাসেজ স্টেটমেন্ট মানে এটা টেক্সটে বা প্যাসেজে দেওয়া এটা কোয়েশ্চেন না কোয়েশ্চেন স্টেটমেন্ট যে দুটো নিচে দেওয়া ওইগুলা মানে হচ্ছে ওই দুটো হচ্ছে আপনার কোয়েশ্চেন তো আপনি দুটা কোয়েশ্চেনের জন্য দুটা আনসার রেডি করবেন দুটা আনসার আমাকে দিবেন ভাইয়া ভাইয়া এখানে কি করব আমি কিছুই বুঝি নাই ট্রু ফলস নট গিভেন এই যে দুটা কোয়েশ্চেন স্টেটমেন্ট দেখছেন না আপনি আমার স্লাইড দেখা যাচ্ছে না জি 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 তিনটা স্টেটমেন্ট দেখবেন প্যাসেজ স্টেটমেন্ট তারপর দেখবেন দুটা কোয়েশ্চেন কোশ্চেন জি জি হ্যাঁ কোয়েশ্চেন স্টেটমেন্ট মানে ওই দুটো হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাসেজ স্টেটমেন্ট মানে ওটা প্যাসেজে আছে ধরেন ওটা আপনার টেক্সটে আছে মানে আপনার রিডিং এ প্যাসেজ থাকবে না
ওটা ধরেন প্যাসেজের ভেতরে একটা ও সেন্টেন্স আচ্ছা আচ্ছা, ওইটা দেখে নিচের দুইটাকে আমার ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আনসার করতে হবে। নিচের দুটো হচ্ছে কোয়েশ্চেন। এখন বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ, জি ওই জি। দুটার আনসার দিবেন আপনি আমাকে, নিচের দুটোর। উপরেরটা হচ্ছে ধরুন ওটা প্যাসেজে আছে, প্যাসেজে এটা লেখা আছে উপরেরটা। একজন দিলেন, দুইজন দিলেন, কে বাকি? শুধু নট গিভেন ট্রু, নট গিভেন ট্রু, নট গিভেন ট্রু, ফলস, ফলস। ওকে, so let's start, right? What are the answers here? প্রথম থেকে আসি। প্রথম আমাদেরকে প্যাসেজে কি বলা আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট was launched from the southern east side of Bangladesh to the northern west side. আচ্ছা, এখন আমাকে প্রথম কোয়েশ্চেনে কি বলা? Nova satellite was launched from the southern east side of Bangladesh to the northern, আচ্ছা এখানে নর্দার্ন লেখাটা স্পেলিং এ মিস্টেক আছে, নর্দার্ন হবে নর্দার্ন ওয়েস্ট সাইড। ঠিক আছে, এবার চিন্তা করেন, এটা যারা নট গিভেন দিয়েছেন ওদেরটা কারেক্ট, ফলস বা অন্য কিছু হলে এটা ভুল। কেন ভুল? কারণ আপনার প্যাসেজে কথা বলা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে, আপনার প্যাসেজে কিন্তু নোভা স্যাটেলাইট নিয়ে কথা বলা হয়নি। তাহলে আপনি নোভা স্যাটেলাইটের ইনফরমেশন কোত্থেকে পেলেন? আপনাকে কি প্যাসেজে নোভা স্যাটেলাইটের ইনফরমেশন দেওয়া হয়েছে? এখন বুঝতে পারছেন ভুলটা কোথায় হচ্ছে? বলা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা, কিন্তু নোভা স্যাটেলাইটের কথা বলা হয়নি। কিন্তু আপনি এটাকে, এই যে এই টেন্ডেন্সিটাই সবচেয়ে কঠিন, এই যে এটাকে কিন্তু ফলস মনে হতে পারে, দ্যাটস ওকে। এবং এটাই, এই জায়গাটাতে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে দিস ইজ নট ফলস, দিস ইজ নট গিভেন। আমাকে এটা নিয়ে কথা বলা হয়নি, এটা আমার সাবজেক্ট না। আমার যে টপিক নিয়ে কথা বলা হচ্ছে ওই টপিক অনুযায়ী কি প্যাসেজে আছে নাকি। আমার টপিক বঙ্গবন্ধু স্যাটেলাইট, নোভা স্যাটেলাইট অন্য যে কোনো স্যাটেলাইট হতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য টপিক অফ মাই প্যারাগ্রাফ। আমার প্যারাগ্রাফে কিন্তু ওটা টপিক না। তো এখন বোঝা গেছিল নট গিভেন কেন। Finally, we have another question. Bangabandhu satellite was launched to the southern east side from northwest side of Bangladesh. এটা কি হবে? এটা হবে হচ্ছে ফলস। যারা যারা সবাই ট্রু দিয়েছেন, হ্যাঁ, ইটস রং। কেন রং আপনি একটু চিন্তা করেন। দেখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়াজ লঞ্চড, আমার প্যাসেজে লেখা হচ্ছে ফ্রম সাদার্ন ইস্ট টু নর্দার্ন ওয়েস্ট।
এবং কোয়েশ্চেনে কি লেখা টু সাদার্ন ইস্ট ফ্রম নর্দার্ন ওয়েস্ট। ডিফারেন্সটা বুঝতে পারছেন? ফ্রম আর টু এর ডিফারেন্সটা দেখতেছেন? এইটা আসলে মানে আমার মতে এইটা উপরেরটা থেকে ইজি ছিল, উপরেরটা আসলে কনফিউজিং। হ্যাঁ ওটা কনফিউজিং, কিন্তু একটু একটু ফোকাস থাকতে হয়। এগুলো আসলে আপনারা একবার প্র্যাকটিস করেননি তো, আপনি বলার পরে প্র্যাকটিস করলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ইটস ওকে, প্রথমবার এগুলো ভুল হবে। যারা এটা ট্রু দিয়েছে ওদেরকে আমি বলছি ভুলটা কোথায় ছিল। ভুলটা হচ্ছে টু আর ফ্রম এর ভুল। পুরো সেন্টেন্স কিন্তু সেম, সেকেন্ড সেন্টেন্স কিন্তু হুবহু সেম, জাস্ট ফ্রম আর টু চেঞ্জ করে দেওয়া। ফ্রম আর টু এর চেঞ্জ তো অনেক বড় চেঞ্জ। আমি প্রথম কথায় মানে প্যাসেজে বলা আছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রম দ্য সাদার্ন ইস্ট। সাদার্ন ইস্ট মানে কি? সাউথ মানে হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? তো দক্ষিণ পূর্ব থেকে কোন দিকে যাচ্ছে? নর্দার্ন ওয়েস্ট মানে কি? উত্তর। উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম। Welcome to Ashna Global. We provide IELTS preparation course. Please visit our office between 11 am to 9 p.m. on Saturday to Thursday. Ashna Global Limited, 12, 3rd floor, Moti Tower, Chowk Bazaar, Chattogram.